ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন, রাজনীতির পরিবর্তন অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকিলাব মঞ্চের পরিচালক, কর্তা ব্যক্তি, হর্তাকর্তা, তাদের এক নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং ওসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো ইলেকশন হবে না। তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল। আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার মাধ্যমে। অন্যদিকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে তিনি পদত্যাগ করছেন আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব, তাকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেব কী কাজ করছেন, পুলিশ তো আসলে চালায় খোদাবাক চৌধুরী, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর। যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে, ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। তো আর অন্যদিকে যেহেতু খোদাবাক চৌধুরী সাবেক আইজি ছিলেন, এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একছত্র আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু, এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে, সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে মানে 2001 থেকে 2006 সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন। এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল। তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা আর বিভিন্ন জায়গাতে, খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন 1 মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল। তো এর ফলে কি হলো, জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল। অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না। প্রথম 2-3 মাসে একেবারেই অ্যাক্ট করছিল না। ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে প্রথম আরেকটা ঘটনা ঘটলো যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন, তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি, মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না। সেখানে চায় যে এখানে খুব চৌকস কেউ একটা হবেন। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওইরকম না। এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করেন যে না, যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তারা খুবই স্মার্ট হবেন, দেখতে শুনতে সুন্দর হবেন, অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম। বা সেনাবাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন, সাবেক যারা আছেন খুবই স্মার্ট কিছু জেনারেল আছেন, যেমন ইকবাল করিম ভূঁইয়া। এখন ইকবাল করিম ভূঁইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো, মনে করতে যে না, সবাই মনে করতে যে না, আমরা একেবারে একটা চৌকস লোক পেয়েছি।
এরকম মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি, তো সেখানে যদি সাহারা খাতুনের মতো লোকজন আসে, অন্য লোকজন আসে, এরকম লোকজন পছন্দ করে না। তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না। সাখাওয়াত সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়েছিল বিকজ হি ইজ ড্যাম স্মার্ট। তো যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট। তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন, তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়লো। অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন, তো উনি বললেন যে এটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে। তো লোকজন তার কমান্ড শুনতে চাইল না। এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। তো এখানে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটাই কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা দ্বিধারণ খুশি। তো এর মধ্যে যে কাজটি করলো, বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে জামাত, কেউ বলে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক, তারা সবাই মিলে এখানে সেই খোদাবক্স চৌধুরীকে আনেন। তো খোদাবক্স চৌধুরী বেসিক্যালি কখনো বিএনপি করেননি, কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে 21 আগস্টের মামলার কারণে। তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, খারাপ সম্পর্ক ছিল না। বিএনপিকে তিনি আপন মনে করতেন। এর কারণ হলো বিএনপির জমানাতে তিনি আইজি ছিলেন। বিএনপির জমানার যে 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি 2 বছর জেল খেটেছেন। বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। মানে দুজন আইজি, বিশেষ করে একজন আইজি আছেন কাইয়ুম সাহেব, আরেকজন আছেন খোদাবক্স চৌধুরী। তো পুরো সেই 2009 থেকে 2009 থেকে একেবারে সেই 2024 পর্যন্ত উত্তরাতে এক বা একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা, যাকে বলা হয়, বলয় গড়ে উঠেছিল এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কাইয়ুম সাহেব, সাবেক আইজি কাইয়ুম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন, কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন। আরেকটি অংশ খোদাবক্স চৌধুরীর সাথেও যোগাযোগ করতেন। তো এখানে খোদাবক্স চৌধুরী নেহায়েত ভালো মানুষ, কাইয়ুম সাহেব ভালো মানুষ, দুজনই অনেস্ট। কাইয়ুম সাহেব সিনিয়র, খোদাবক্স চৌধুরী একটু জুনিয়র। তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা কাইয়ুম সাহেবকে এবং খোদাবক্স চৌধুরীকে সামনে রেখে ঘুরতেন, তারা এই দুজনকে মাইনাস করে নিজেরাই যে সিন্ডিকেটটা গড়ে তুলেন। উইদিন 15 দিনের মধ্যে দে ডিড হিউজ, যত নিয়োগ, যত বদলি, যত বাতিল, যা কিছু করার পুলিশ সংক্রান্ত সব তারা করে ফেললেন। ফলে কাইয়ুম সাহেবের কোনো নামগন্ধ আর নেই, তিনি রীতিমতো হারিয়ে গেছেন। খোদাবক্স চৌধুরীও প্রায় হারাতে গেছেন। ঠিক সেই সময়টাতে তাকে যে কে পিক আপ করলো, এটি নিয়ে কেউ বলেন জামাত পিক আপ করেছে, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, কেননা দুজনে বাড়ি চট্টগ্রামে, হোয়াট এভার মেবি। তো খোদাবক্স চৌধুরী যখন এলেন, তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন, সেই সিদ্ধান্তগুলো সরাসরি বিএনপির যে ওই সিন্ডিকেটটা ছিল, যারা উইদিন 15 ডেজের মধ্যে এই সকল আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে বিদায় করেছে, সেই সিন্ডিকেটটি বিএনপির নেতাকর্মীদেরকে সিলেক্ট করে, পুলিশে যে সকল বিএনপি পন্থী অফিসার ছিলেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছে, আইজি বানিয়েছে, অনেকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে, আবার যারা ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছিলো তাদেরকে পুনর্বাসিত করেছে, সার্ভিস বেনিফিট দিয়েছে, এভরিথিং। এই পুরো জায়গাতে এসে খোদাবক্স চৌধুরী সব কিছু উল্টাই দিলেন উইদিন 24 ঘন্টার মধ্যে। আনবিলিভেবল। তিনি নতুন আইজি নিয়োগ দিলেন, মেট্রোপলিটন কমিশনার হিসেবে নতুন লোক নিয়োগ দিলেন এবং এরপর থেকে এই যে তার যে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সব কিছু নীরবে নিভৃতে শক্ত হাতে করেছেন। এখন এইগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা সময় বলে দেবে। কিন্তু হঠাৎ করে যখন এই সময়টিতে এসে তিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের কারণটা কি? এর জন্য কি জামাতের পতন হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব কমে গেল, নাকি পুলিশে ওই যে বিএনপি পন্থী যারা কর্মকর্তা ছিলেন সাবেক এবং বর্তমান, তারা এই তারেক রহমান সাহেবের আগমন লক্ষ্য করে কেন্দ্র করে আবার অর্গানাইজ করে পুলিশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মিস্টার খোদাবক্স চৌধুরী এই সময়টাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর এই পদে জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়ার যে কথা ছিল তিনি এখন পর্যন্ত যাননি। অর্থাৎ
তার সঙ্গে যেহেতু সেনাবাহিনীর একটা সাপোর্ট আছে, তাকে সরানোটা এত সহজ হচ্ছে না। আর যেহেতু তিনি ওই যে নরম সরম মানুষ, তিনি বিএনপির যে সিন্ডিকেটটি কাজ করছিল প্রথম থেকে, তাদের কারোর জন্য তিনি থ্রেট ছিলেন। হয়তো সাখাওয়াত সাহেব যদি থাকতেন, তিনি এই কাজটা করতে দিতেন না। তিনি খোদাবাক চৌধুরীর চেয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তিনি বিএনপির ওই সিন্ডিকেটটাকে ফেস করতেন। আর 111-এ সাখাওয়াত সাহেবের যে গার্ড ছিল, এবং তিনি যেহেতু ওই সময়টাতে বিএনপির বিপক্ষে ছিলেন, ফলে বিএনপির যে সিন্ডিকেটে তারা সাখাওয়াত সাহেবকে জমের মতো ভয় পেতেন বা পছন্দ করতেন না, বা তাকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেন। তো সেই জিনিসটি হয়নি। সাখাওয়াত সাহেব যে কোনো কারণে একটা পরিস্থিতিতে চলে গেছেন। ওই যে রাইফেল দিয়ে একটা গুলি করা হয়েছে, ওই একটি কথায়, ওইটা তো একেবারে মানে যাকে বলে কেল্লাফাত হয়ে গেছে। আগামীতে এটি নিয়ে যে কী হবে, মানে সাখাওয়াত সাহেবের ওই একটি বক্তব্য যে স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হয়েছে, গুলি করে যে লোক মারা হয়েছে, এটা কারা মারলো, কী কারণে মারলো, এই যে প্রশ্নটা তিনি করে দিয়েছেন, এটার কারণে আগামী দিন অনেক মানুষের, অনেক মাস্টার মাইন্ডের কাপড় চুপড় দিয়ে টানাটানি হয়ে যাবে। ফাঁসির রশি অনেকের কপালের কাছে ঘুরতেছে সেই একটা কথার জন্য। যাই হোক, এখন যিনি আছেন তিনি তো বিএনপির যে সিন্ডিকেট, অর্থাৎ বর্তমান যে লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহাঙ্গীর সাহেব, তিনি বিএনপির ওই সিন্ডিকেটের জন্য সমস্যা নয়। তবে হ্যাঁ, যদি তাকে আবার বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে আনা হয়, তো সেক্ষেত্রে আবার নতুন একটা মেরুকরণ তৈরি হবে। এই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মোটামুটি একটা ব্যাখ্যা। এর বাইরে যাকে বলা হয় ছাত্রদের যে দুজন প্রতিনিধি ছিল, মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং এখন নির্বাচন করার জন্য, রাজনীতি করার জন্য যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেটি তাদের জন্য বুমেরাং হয়েছে, সরকারের জন্য বুমেরাং হয়েছে। পুরো এখন যে রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি কিংস পার্টির জন্য গলার কাটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অস্বস্তিকর, জামাতের জন্য হৃদয় বিদারক, এবং বিএনপির জন্য এটা রীতিমতো ম্যাগনা কাটা হয়ে দেখা দিয়েছে। এর আগে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি যে এনসিপি গঠন করেছিলেন, সেই এনসিপি এখন কিছুই করতে পারছে না। এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যারা আসছে, আক্তার আসছে, তারপরে তাসনিম যারা আসছে, এখন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার দীর্ঘদিনের ভূমিকা আছে, কিন্তু গত কয়েক মাসে আক্তার বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ধরনের একটা উন্মাদনা ছিল, বা তারা যে কোনো একটা কথা বললে যেভাবে সঙ্গে সঙ্গে সেটা পাঠকপ্রিয়তা পেত, ভাইরাল হয়ে যেত, কিন্তু গত 15 দিন ধরে আক্তার বা যাকে বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো নামগন্ধ নাই। তাদের কথা মানুষ শুনছে না, তাদের কোনো লিসেনার নেই, তারা কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এরপরে যে মেয়েটাকে আনা হয়েছে ইংল্যান্ড থেকে, তাসনিম যারা, এর সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক, আসলে এনসিপির কার সঙ্গে তার সম্পর্ক, সে কিভাবে এলো, তার হাজব্যান্ড কি করে এলো, এটা একটা বিরাট রহস্য। কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ, কেউ বলে আরও অনেক কিছু। এখন এই তাসনিম যারারা মানে একজন ভদ্রমহিলা, সে ডাক্তার, সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করে, এই তার পরিচয়। এবং সেই বাংলাদেশে আসার পরে সে ডিড নাথিং, সে কিছুই করেনি, কিন্তু তাকেও এখন যাকে বলা হয় জনরোষ থেকে বাঁচানোর জন্য তাকে এখন বডিগার্ড দিতে হচ্ছে, তাকে এখন গানম্যান দিতে হচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে পুরো যে কিংস পার্টি প্রকল্পটি, এটি কিভাবে বুমেরাং হয়ে পড়েছে। ফলে গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে যারা পদত্যাগ করেছেন, আর সেই পদত্যাগের যে জায়গাগুলিতে যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, এটার সমন্বয় হচ্ছে না। পদত্যাগগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে, কিংস পার্টির জন্য বুমেরাং হয়ে পড়েছে, এবং রাজনীতির জন্য বুমেরাং হয়ে পড়েছে। আর যারা ওখানে নতুন নিয়োগ লাভ করেছেন, এখন পর্যন্ত তারা সরকারের জন্য একটা মানে যাকে বলে কাজু বাদামের ব্যবস্থাও করতে পারেনি। কোনো একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বা তার কর্তা, তার কারণে সরকারের মুখ উজ্জ্বল হয়েছে, সরকার ভালো কিছু করতে পেরেছে, এটা হয়নি। উল্টো তারা যে সকল বিতর্ক তৈরি করেছে, সেই বিতর্ক আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা হস্তান্তর, সেফ এক্সিট, কিংবা তার ক্ষমতায় টিকে থাকা, হোয়াট এভার মেবি। আলোচনায় আজকে আমাদের অতিথি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আমাদের দেশেরই নাগরিক এবং ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন উনি, এখন ওখানে আছেন।
জনাব আসিফ বিন আলী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব আসিফ বিন আলী, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেয়েছি। আহ আশা করি আগামীতে পাবো, সেই প্রত্যাশাটা রেখেই আজকে আলোচনাটা শুরু করতে চাই। আশা করি আপনি ধন্যবাদ ভালো মাসুদ আছেন। ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি। জি জনাব আসিফ বিন আলী, একটা জিনিস আপনি খেয়াল করেছেন, যেহেতু যদিও দূরে থাকেন, অনেক দূরে, সময়ের অনেক ব্যবধান, তারপরেও কিন্তু আমাদের এখানে যখন যা ঘটে সেটা আপনারা টের পেয়ে যান এই অনলাইনের যুগে, এবং এটাই স্বাভাবিক। নিশ্চিত টের পেয়েছেন যে আগামীকালকে, মানে এখন থেকে ঠিক 12 ঘন্টা 13 ঘন্টা পরে আমাদের এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন দীর্ঘ 17 বছর পর। এই 17 বছর ওনাকে এক ধরনের নির্বাসনের মতো জীবনযাপন করতে হয়েছে। তবে উনি দূরে থাকলেও সক্রিয় ছিলেন। আমরা দেখেছি উনি ওখানে থেকেই তার দলকে পরিচালনা করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, এবং দলকে চালু রেখেছেন, ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। তো এখন তার এই আগমনকে কেন্দ্র করে আমরা অনেকে ভেবেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের পতনের পর হয়তো দ্রুতই তিনি দেশে চলে আসবেন, কিন্তু সেটা হতে হতে 1 বছর, প্রায় 4 মাস লেগে গেল। তারপরে হয়তো এটা তার একটা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা নিয়ে আলোচনা তো হচ্ছেই অনবরত। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হলো যে ওনার এই যে এতদিন পরে দেশে ফিরে আসছেন, এটাকে কেন্দ্র করে আপনার মধ্যে কি কোনো প্রত্যাশা কাজ করে কিনা, অথবা আপনার মধ্যে এই ব্যাপারে অনুভূতিটা কি আসবে? আহ, মাসুদ ভাই, আমার মনে হয় যে এই ফিরে আসাটা খুব জরুরি ছিল। কারণ আমি নাগরিক হিসেবে যে জায়গা থেকে দেখি, এবং যেহেতু আমার কাজের একটা জায়গা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, আমি যেমন গবেষণার ক্ষেত্রেও এটা নিয়েই কাজ করছি, আবার আমার আগ্রহের জায়গাটাও এটাই। আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলাম যে মাসির একটু বাংলাদেশের থামাই, আপনি আপনার গবেষণার কথা বলেন। আপনার গবেষণা নিয়ে এটা নিয়ে কাজ করছেন মানেটা কি, এটা একটু বলবেন? ও আচ্ছা, আমার আমার কাজের একটা জায়গা হচ্ছে যেমন জুলাই আন্দোলন, কিভাবে জুলাই আন্দোলন আচ্ছা, আহ, হচ্ছে যে অনলাইনে অর্গানাইজড করা হয়েছে, সো এই প্যাটার্নটা জি, দেখা। বুঝতে পেরেছি। আপনি তো আমার ওই পলিটিক্যাল, প্রত্যাশাটা বলেন। তো এখন আমি আসলে যে জায়গা থেকে দেখছি যে তারেক রহমানের এই আশাটা দুইটা কারণে জরুরি, এবং আমার কাছে প্রত্যাশা ওই দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে যে রাজনীতিতে রাজনীতিবিদদের ফেরত আসা, এটা খুব জরুরি। এবং আসলে উনি বিএনপির প্রধান নেতা এই মুহূর্তে, ডিফ্যাক্টো প্রধান, এবং তার দূরে থাকাটা তার পার্টির জন্যও ক্ষতিকর, এবং তার দূরে থাকাটা একই সাথে দেশের রাজনীতির জন্যও ক্ষতিকর। তো আমার ওই জায়গা থেকে প্রত্যাশা হচ্ছে যে তিনি ফেরত আসার পরে রাজনীতিতে একটা ব্যালেন্স ফেরত আসবে। তার পার্টির উপরে তার যে মানে তার যে নিয়ন্ত্রণ, এবং পার্টিকে নির্বাচনের দিকে পরিচালনা করা, এইটাও যেমন ভালোভাবে এগোবে। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে, সেটা মানে বড় দলে বলি আর ছোট দলে বলি, সেইখানটাতেও খানিকটা অ্যাড হবে। তবে মাসুদ ভাই, একটা বিষয় না বললেই না, বাংলাদেশে কিন্তু এই স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি নতুন না। আমরা আসলে জি, তিনটা স্বদেশ প্রত্যাবর্তন পাই। একটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে তিনি যখন স্বাধীনতার পরে দেশে ফেরত আসেন, ওইটা একটা গ্র্যান্ড স্বদেশ প্রত্যাবর্তন ছিল। আহ, আর একটা স্বদেশ প্রত্যাবর্তন যেটা হচ্ছে যে তারই কন্যা আহ, শেখ হাসিনার, তিনি আমরা জানি যে যখন 15ই আগস্ট মানে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি যখন সপরিবারে নিহত হলেন, তাকে হত্যা করা হলো, তার দুই কন্যা বাইরে আটকা পড়েছিল। তো তার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে যখন ফেরত আসেন, ওইটা আওয়ামী লীগ স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে পালন করে। এবং আমার মনে হয় যে বিএনপির জন্য এটাও একটা ওই ওই ধরনের একটা ঐতিহাসিক মোমেন্ট, যে তার নেতা হচ্ছে যে দেশে ফেরত আসছেন, এবং সেও হচ্ছে যে আসলে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের ওই সময়কার 2007-8 সালের যে কি বলবো, যে অনির্বাচিত একটা সরকারের যে এক্সপেরিমেন্ট ছিল, তার অংশ হিসেবে। তো আমার প্রত্যাশা হচ্ছে যে পূর্ববর্তী স্বদেশ প্রত্যাবর্তনের মতন এই স্বদেশ প্রত্যাবর্তনটা ফেইল হবে না। আমরা দেখেছি যে যখন বঙ্গবন্ধু দেশে ফেরত আসছেন, সেই যে আবেগ অ্যান্ড এভরিথিং, কিন্তু ওইটা পরবর্তীতে যখন বাকশাল হয়েছে তখন সেটা ফেইল করেছে আসলে। কিংবা ইভেন শেখ হাসিনা যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং সে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করলেন, শুরুর দিকে তিনি যথেষ্ট পজিটিভলি কন্ট্রিবিউট করেছে অন্যান্য নেতৃবৃন্দের সাথে।
কিন্তু 2014 পরে আমরা যেটা দেখলাম 2014, 18 এবং 24-এ, সেটাতেও বলা যায় যে উনার যে স্বদেশ প্রত্যাবর্তনের লিগেসি ওইটাও ফেল করেছে। না, এখন দেখার বিষয় হচ্ছে যে বিএনপির প্রধান তিনি যখন স্বদেশে ফিরে আসছেন, তার এই লিগ্যাসিটা কি পুরনো এক্সাম্পলটাকে ফলো করে, নাকি তিনি আমাদের সামনে নতুন কিছু দেন? সো আমার প্রত্যাশা ওই জায়গাটাতেই, যে আশা করি যে পুরনো ফেইলিয়ারের রিপিটেশনটা আমরা দেখব না, রাদার আমরা হয়তোবা এবার নতুন কিছু প্রত্যাশা করতে পারি, এই আর কি। না, রাজনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি হতে পারে, এই প্রত্যাশা তো আমি নিজে করবই। কারণ আমরা, আপনি যেটাকে ফেলুর বলেন, আমি শেখ হাসিনাটাকে কিন্তু যেমন উনি এসেছেন 81-এ, 81-এই তো আসছেন, এবং ওনাকে আপনি ফেল ধরছেন 2014-তে। তো 14 এবং 81 এখানে প্রায় 33 বছর। তো 33 বছরের ব্যবধানে ওনার যে পরিবর্তনটা, এটার সঙ্গে প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, আমার কাছে মিলে না। তো উনি মানে তো, আসলে যদি আমি একটা ব্যাখ্যা করি আপনার ওই পয়েন্টের সাথে, প্লিজ সেটা হচ্ছে যে প্লিজ। আসলে ফেলিয়ার বলছে আমি লিগ্যাসির অর্থে। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা রাজনীতিবিদ তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত রাজনীতি করতে গিয়ে একটা লিগ্যাসি রেখে যান। যেমন ধরেন বঙ্গবন্ধুর লিগ্যাসি ছিল মুক্তিযুদ্ধ। মানে এত বড় ঘটনা আর আমাদের ইতিহাসে ঘটে নাই। আহ, শেখ হাসিনার লিগ্যাসি যেমন একটা বড় লিগ্যাসি ছিল যে 1996 থেকে 2001-এ তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, এবং 2001-এ কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে সাহায্য করেন, যেটা আমরা দেখেছি এর আগে হয় নাই। মানে হচ্ছে যে বিএনপি যখন 91 থেকে 96-তে ছিল, 96-তেও এটা হয় নাই, কিংবা 2001 থেকে 6-এ যখন ছিল, 6-এ এসেও আমরা এটার একটা রিপিটেশন দেখেছি। তো ফলে শেখ হাসিনার লিগ্যাসিটা আমি দেখতে চাচ্ছি। তার লিগ্যাসিটা আচ্ছা। যে গণতান্ত্রিক লিগ্যাসি ছিল, সেইটা তিনি কন্টিনিউ শুরু করেছিলেন, কিন্তু আমরা যখন শেষ পর্যন্ত এসে দেখলাম সেইখানটাতে ফেইল হচ্ছে। তো আমি ওই লিগ্যাসির অ্যাঙ্গেল থেকে বলতে চাচ্ছি যে স্বদেশ প্রত্যাবর্তনের রাজনীতি বাংলাদেশে যাতে লিগ্যাসির দিক থেকে সাকসেসফুল থাকে। জি। তো তারপরেও যাও, এইবার যখন উনি আসলেন, উনি কিন্তু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আসছেন, এটা আমি এই পার্থক্যটা দেখি। যে উনি বিদেশে থাকলেও উনি কিন্তু ওনার দলীয় রাজনীতি এবং দেশের রাজনীতিতে অনুপস্থিত ছিলেন না। উনি পুরো সময়টাই বরং বিদেশে থেকেই কিন্তু, এখন তো প্রযুক্তির উন্নতি হয়েছে, ভিডিও কল, ভিডিও কনফারেন্স, ভিডিও মিটিং, এগুলোর মাধ্যমে কিন্তু দলের সঙ্গে সবসময় জড়িত ছিলেন, এবং দলকে উনি পরিচালনা করেছেন খুব সফলভাবে। এবং আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে দলকে ভাঙার কিন্তু প্রচুর প্রচেষ্টাও ছিল, সেগুলো আমিও তো মনে করি যে ওনার নেতৃত্বে কারণে এটা সফল হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করব যে এই মানে নতুন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে আমাদের এখানে এখন, এই গত 1 বছর 4 মাসে বিএনপি কিন্তু নতুন কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিএনপি সারা দেশে তাদের যে ভাবমূর্তি, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে যে ভাবমূর্তি, বিভিন্ন রকম মামলা, চাঁদাবাজি, অথবা ধরেন আমরা দখলদারিত্ব, এ সমস্ত ক্ষেত্রে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জড়িয়ে যাওয়ার যে ঘটনা, তো এগুলো কিন্তু এখন তারেক রহমানকে দেশে এসে আমার মনে হয় হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে। তো আপনার কাছে কি মনে হয়, নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ এখন তাকে মোকাবেলা করতে হবে বলে আপনি মনে করেন? আহ, আমার মনে হয় যে তারেক রহমান তার সব থেকে বড় চ্যালেঞ্জটা মোকাবেলায় ইতোমধ্যেই সফল হয়েছে। সেটা হচ্ছে পার্টিকে ইউনাইটেড রাখা। এবং আপনার মনে আছে মাসুদ ভাই, আমরা যখন ইভেন 2020-21 সালের দিকে একসাথে টকশোতে কথা বলেছি, হ্যাঁ, আমাদের অনেকেরই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল যে বিএনপিকে ভাঙার চেষ্টা হচ্ছে, এবং হয়েছেও কিন্তু। তৃণমূল বিএনপি বানানো হয়েছে, হ্যাঁ, তারপরে বিএনপির নেতাদেরকে বের করে নিয়ে এসে নির্বাচন করানোর চেষ্টা করা হয়েছে অ্যান্ড এভরিথিং। বাট এত কিছুর পরেও বিএনপি অ্যাজ আ লার্জ অর্গানাইজেশন সে কিন্তু সারভাইভ করেছে। এবং এই যে সারভাইভ করাটা, এইটার পেছনে যদি কারো দুইজন মানুষের কৃতিত্ব থাকে আমি বলবো, দেশের বাইরে প্রধান কৃতিত্ব ছিল হচ্ছে যে তারেক রহমানের, দেশের ভেতরে প্রধান কৃতিত্ব হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এই বিষয়ে আমার খুব একটা সন্দেহ নেই, কারণ এই দুজনের যে জুটি, তারা, তাদের অনেক ভুল থাকতে পারে, তাদের অনেক মানে কি বলবো যে কমতি থাকতে পারে, কিন্তু যদি পার্টির ইনস্টিটিউশন টিকায় রাখার প্রশ্নে আসি, তখন আমরা দেখব যে এই দুজন চমৎকারভাবে কাজ করেছে। এবং এটা সম্ভব হয়েছে অবশ্যই আমি বলবো যে তারেক রহমানের দূরদৃষ্টিতার কারণে, দূরদৃষ্টির কারণে। দেখেন, আমরা আসলে যে তারেককে চিনতাম,
অর্থাৎ একটা সময় তো তাকে নিয়ে অনেক কথা হয়েছে, তার সরকার, তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন। এবং সেই সময়ের একটা খুবই প্রচলিত দুইটা শব্দ ছিল, একটা হচ্ছে যে হাওয়া ভবনের নামটা বারবার এসছে, আর একটা হচ্ছে যে আহ, কিছু দুর্নীতির জায়গাতে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। তো যেই কিন্তু গত কয়েক বছর আমরা যে তারিখটাকে দেখছি, হ্যাঁ, এই ইনি একেবারে অন্যরকম। হ্যাঁ, আমি বলছি না যে আগের তারিখটাই রাইট, হ্যাঁ, বা এখনকারটা ভুল। আমি জাস্ট বলছি যে আগে যেভাবে তাকে ডিপিক্ট করা হয়েছে বাংলাদেশের মিডিয়াতে, এবং যেভাবে তাকে নিয়ে কথা হয়েছে, হ্যাঁ, এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় তো তারেকের ব্যাপারে কথা বলাও একটা ট্যাবু ছিল, একটা দোষ ছিল। তো ওই তারেক যখন আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে তার নিজেকে নিয়ে একটা কার্টুন শেয়ার করে, হ্যাঁ, কিংবা হচ্ছে হুম, যে হুম, তাকে হুম, হুম। নিয়ে সমালোচনা যেটা হচ্ছে, সে সেই সমালোচনাটাকে শেয়ার দিচ্ছে, আমি তখন একটা ফান্ডামেন্টাল পরিবর্তন দেখতে পাই। বিকজ মানে Correct. আমরা তো ওই রকমই রাজনীতিবিদ চাই, যে তাকে নিয়ে যে জোকস করবে, সে তাকেও রিকগনাইজ করবে, তাকে শত্রু মনে করবে না, পার্সোনালি নেবে Right. না। Right. তো হুম, আমার ওইখান থেকে মনে হয় যে তারেক রহমানের যে প্রথম চ্যালেঞ্জটা ছিল, যে তাকে নিয়ে যে ইমেজটা তৈরি করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং ওভারঅল, তিনি ওই ইমেজটা ভেঙে দিয়েছেন। সো এখন যখন আসলে তারেকের কথা হয়, এখন কিন্তু আর ওই হাওয়া ভবনের কথা হয় না। এবং আমার মনে হয়েছে যে উনি খুবই সফলভাবে পূর্ববর্তী হাওয়া ভবনে যারা জড়িত ছিল তাদেরকে উনি তার আশপাশে ঘেঁষতে দেন নাই। আপনি খেয়াল করে দেখবেন গত 1-1.5 বছরের তার যে মিডিয়া উপস্থিতি যতটুকুই ছিল, কিংবা ইভেন বিএনপির যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি পাবলিক স্পেসে, সেখানেও কিন্তু আমরা হাওয়া ভবনের পুরনো লোকদেরকে দেখিনি। তার মানে আমি জানি না যে ওইটুকুর কতটুকু সত্যিতা ছিল বা মিথ্যা কতটুকু ছিল, কিন্তু এই যে রিকগনিশন, যে ইমেজটাকে পাল্টাতে হবে, এই ব্যাপারটা কিন্তু তার টিম এটা খুব কেয়ারফুলি করেছে, এবং আমার ধারণা এটা করতে সক্ষম হয়েছে কারণ তার ওইখানে সদিচ্ছাটা ছিল। 5 আগস্টের পরে আমার মনে হয় যে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা বিএনপিকে মানে হচ্ছে ভুল পথ থেকে দূরে রাখা। কারণ প্রচন্ড রকমের ইন্টিমিডেশন ছিল যে বিএনপি যাতে হচ্ছে যে আহ, আরো এগ্রেসিভ ভূমিকায় চলে যায়, ভায়োলেন্সের সাথে আরো বেশি ইনভলভ হয়, হ্যাঁ, দুর্নীতির সাথে বেশি ইনভলভ হয়। এটা বলার অর্থ এই না যে দুর্নীতির কেস ঘটে নাই, ডেফিনেটলি ঘটেছে, এবং আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেই প্রায় 7,000-এর মতন দলীয় নেতাকর্মীকে তারা বরখাস্ত করেছে, মানে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে। তো ওইটা নিজেই বলে যে এটা একটা বড় দুর্নীতির জায়গা। কিন্তু আপনি যদি খেয়াল করেন মেজর কয়েকটা ইভেন্ট, হ্যাঁ, তার মধ্যে এই যে রিসেন্ট ইভেন্টটাই দেখেন, যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে যে হামলাটা হলো, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য অপরাপর দল, হচ্ছে যে বিশেষ করে ডানপন্থী দল, তাদের নেতা, এমনকি যারা নিজেদেরকে মধ্যমপন্থী হিসেবে যে নতুন দলগুলো দাবি করছে, যারাও খানিকটা ডান ঘেঁষা, তাদের নেতাদের এবং তাদের অনেক কর্মীদের সরাসরি অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এই দুটো পত্রিকার উপরে অ্যাটাক করার ক্ষেত্রে। আপনি কিন্তু একটা সিঙ্গেল এক্সাম্পল দেখবেন না যেখানে বিএনপির নেতা কর্মীরা, নেতা এবং কর্মী উভয়ই, যারা এই উস্কানিতে অংশ নিয়েছে বা এইটাতে অংশগ্রহণ করেছে। তো এইটা তো আমার মনে হয় যে যে তারেক রহমানের জন্য একটা বিশাল সাকসেস, যে তার এত বড় একটা পার্টিকে সে এই ধরনের পপুলিস্ট ভায়োলেন্স থেকে দূরে রাখতে পেরেছে। তবে আমার মনে হয় যে নির্বাচনের আগে তার সব থেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হবে, সেটা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার জন্য তার পলিটিক্যাল কর্মীদেরকে, তার পার্টির কর্মীদেরকে হচ্ছে যে শুধুমাত্র শাস্তি না, একই সাথে ইন্সপায়ারেশনের মাধ্যমেও অ্যাক্টিভ রাখা। কারণ দেখেন মাসুদ ভাই, আমার যেটা মনে হচ্ছে আগামী নির্বাচনে ভায়োলেন্সের একটা সমূহ সম্ভাবনা থাকবে। অনেকগুলো কারণ আছে তার পেছনে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে শুধুমাত্র দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে, মানে অন্যগুলো ছোটগুলো তো নিচ্ছেই, বাট মেজর দুটো পার্টি নিচ্ছে, বিএনপি এবং জামায়াত। এবং তাদের মোটামুটি এটা ক্লিয়ার যে এক দল জিতে ক্ষমতায় যাবে, আর এক দল জিতে বিরোধী দলে যাবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো যে ক্ষমতায় যাবে তার পার্টি মেম্বাররা তো চাইবে যে বাই হুক অর কুক আমাকে জিততেই হবে, কারণ আমি যদি পার্লামেন্টের মেম্বার হই, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী ওখানে আমার একটা বেনিফিট আছে। আবার যে বিরোধী দল হবে, মোটামুটি বিরোধী দলও বুঝে যাচ্ছে যে তারা বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না, তো এই অবস্থায় এইটাও মোটামুটি ক্লিয়ার। তো তার দিক থেকেও চিন্তায় থাকবে যে আমি কত বেশি সিট পেতে পারি।
কারণ আমি যত বেশি সিট পাবো এবং যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এই সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে বিরোধী দলের একটা সিগনিফিক্যান্ট পাওয়ার কিন্তু থাকবে, মানে ক্ষমতা শেয়ারিং এ বিরোধী দলের একটা বড় পাওয়ার থাকবে। তো সেইখানেও তারা তো এটা করতে চাইবে, তো তখন তারা কি করবে? তারা আসলে মানে হচ্ছে জোর দেওয়ার চেষ্টা করবে, জোরের মাধ্যমে ক্ষমতা জেতার চেষ্টা করবে। এবং আমার মনে হয় যে বিএনপির এখন সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে যে সে তার কর্মীদেরকে কেমন করে এই জোর করার এই চেষ্টা থেকে বিরত রাখতে পারে। নির্বাচন নিয়ে যে আপনার একটা আশঙ্কা করলেন যে একটা মারামারি হতে পারে, একটা সংঘাত হতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি মানে যে দলটাকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না তাদের ভূমিকার কথা ভাবলেন কিনা আমি বুঝতে পারছি না। তাদের কি কোনো ভূমিকা থাকবে না? আমার মনে হয় যে আওয়ামী লীগ ডেফিনেটলি, যেহেতু এখন পর্যন্ত আমরা যতগুলো তথ্য পাচ্ছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তো আওয়ামী লীগের কর্মীরাও তো চেষ্টা করবে, মানে অ্যাটলিস্ট যে অঞ্চলগুলোতে তাদের একটা প্রভাব রয়েছে, এবং এটা তো অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বেশ কিছু এরিয়াতে আওয়ামী লীগের মানে একটা বড় উপস্থিতি রয়েছে, এবং সেইখানগুলোতে যদি তারা ভায়োলেন্স করে নির্বাচন, কারণ যেহেতু তাদেরকে পলিটিক্যাল স্পেসে অংশ নিতে দেওয়া হচ্ছে না, অ্যান্ড তার পিছনে অনেকগুলো কারণও রয়েছে, কারণ জুলাই আন্দোলনের সময়ের ভূমিকা অ্যান্ড এভরিথিং সবকিছু মিলায়, তো তারা তো ওইটা রিয়াক্ট করবেই এবং ওইটাও একটা ভায়োলেন্সের দিকে যাবে। তবে মাসুদ ভাই, আমার মানে আমার আমার যে আশঙ্কাটা সেটা হচ্ছে যে দেখেন, আহ 5 আগস্টের পরে থানাগুলো লুট হয়েছে, হ্যাঁ, এবং জি। অস্ত্রের অন্তত আমি গত সপ্তাহে বোধহয় একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে অন্তত 25 ভাগ অস্ত্র এখনো উদ্ধার করা হয় নাই। এবং এটা মোটামুটি হচ্ছে যে 25 ভাগ অস্ত্র, তার মানে একটা বড় নাম্বার। ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে কি ধরনের অস্ত্র ঢুকেছে না ঢুকেছে এইটার ব্যাপারেও আমাদের হাতে কোনো নিশ্চিত তথ্য নাই, কারণ আমরা জানি যে আমাদের মায়ানমার বর্ডারটা এখন সব থেকে বেশি ইনসিকিউর, এবং ওইখানে অলরেডি যুদ্ধ চলছে কিন্তু, হ্যাঁ, এবং আমরা একদম পাবলিকলি দেখেছি কিভাবে মায়ানমারের বিদ্রোহী অংশ তারা বাংলাদেশের ভেতরে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, হ্যাঁ, জি। এবং হচ্ছে যে এই যে ফ্রিজ অপারেট করছে। আহ অনেকগুলো জায়গা থেকে এই ধরনেরও আলাপ রয়েছে যে রোহিঙ্গাদেরকে, কিছু কিছু রোহিঙ্গা ব্লককে অস্ত্র দেওয়া হয়েছে। তো আমরা জানি যে যে কোনো জায়গায় যে কোনো গ্রুপকে যদি অস্ত্র দেওয়া হয়, সেটা শুধু ওই গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওইটা ক্রস করে, ওইটা হোস্ট কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়ে। তো এই যে যে অস্ত্রের ঝনঝনান, হ্যাঁ, এইটার তো নির্বাচনে একটা ইম্প্যাক্ট থাকবে। নির্বাচনের আর ধরেন মাস দুয়েক বাকি আছে, হ্যাঁ, আপনি কি 50 দেখতে দিনের মতো। পাচ্ছেন? হ্যাঁ, 50 দিনের মতন। তো আপনি কি দেখতে পাচ্ছেন অস্ত্র উদ্ধারের মেজর কোনো প্রচেষ্টা? আমি না, তো দেখতে পাচ্ছি না, না। না। বরং হুম, উল্টো আমি দেখতে পেলাম যে সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হলো যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, বা তাদেরকে, মানে এটা খুবই আমেরিকান অ্যাপ্রোচ। হ্যাঁ, তো আমি তো আমেরিকাতে থাকি। আমেরিকাতে যেটা হয় যে ব্যাপারটা হচ্ছে যে আপনার হাতে অস্ত্র থাকবে এবং আপনার প্রপার্টিতে যদি কেউ ঢোকে আপনি ফায়ার করতে পারবেন। মানে বাংলাদেশের নেচারটা তো এইরকম না, কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের যে গান কন্ট্রোল পলিসি, হ্যাঁ, পৃথিবীতে আসলে দুটো গান কন্ট্রোল পলিসি আছে, একটা হচ্ছে যে ব্রিটিশ মডেল ফলো করে, আর একটা হচ্ছে আমেরিকান মডেল ফলো করে। তো ব্রিটিশ মডেলটা কি? সেটা হচ্ছে নাগরিকের হাতে অস্ত্র থাকবে না, শুধুমাত্র রাষ্ট্রের হাতে অস্ত্র থাকবে, এবং নাগরিকের সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমেরিকান জি। মডেলটা একটু ভিন্ন। আমেরিকান মডেলটা হচ্ছে যে নাগরিকের হাতেও অস্ত্র থাকবে, এবং নাগরিক চাইলে নিজেই নিজের নিরাপত্তা দিবে রাষ্ট্রের পাশাপাশি। আমরা ঐতিহ্যগতভাবে, মানে ব্রিটিশ কলোনিয়াল আমল থেকেই আমাদের এখানে হচ্ছে ব্রিটিশ মডেলটা অ্যাপ্লিকেবল, আমাদের নাগরিকের হাতে অস্ত্র অবৈধ হিসেবে ধরা হয়। কিছু বৈধ অস্ত্র দেওয়া হয়, কিন্তু তারপরে অনেকগুলো মানে প্রসেস ফলো করা হয়, সেটার নিয়ম আছে, ট্যাক্সের ব্যাপার আছে, কিন্তু এটা খুব কন্ট্রোল থাকে, কারণ আমাদের সোসাইটি সংঘাত প্রবণ একটা সোসাইটি। হ্যাঁ, এই কারণে যদি এখানে আগ্নেয়াস্ত্র অনেক বেশি চলে যায়, সংঘাতের তারতম্য বাড়তে পারে। তো হঠাৎ করে আমি বুঝলাম না আমাদের সরকারের কি এমন হইলো যে তাদেরকে এইখানেও আমেরিকান মডেল নিয়ে আসতে হবে, মানে আমাদের যে কালচারাল ট্রেডিশনাল মডেল ছিল সেইটার উপরে না করে। তো আমার যথেষ্ট সন্দেহ আছে মাসুদ ভাই যে যে ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে তাতে মনে হয় যে এইটা সহিংসতার দিকেই নেবে। তবে হ্যাঁ, আহ, আমার আবার এটাও মনে হয়েছে যে বিএনপির দিক থেকে, ইভেন অন্যান্য দুই একটা রাজনৈতিক দলের দিক থেকেও, তারা এটা বুঝতে পারছে যে এই নির্বাচনের বৈধতা লাগবে, এই নির্বাচনের জি, আমি আমি এই ম্যাক্সিমাম। প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি। এটা আমার শেষ প্রশ্ন। আপনার এই কথা রেল ধরেই বলছি।
যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, এটি এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি আর কি। কারণ শিডিউলে তো যেভাবে শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখানে তার মধ্যে আর আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ আপাতত আমি দেখছি না। তো আওয়ামী লীগকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে যাচ্ছেন। আওয়ামী লীগ দেশের একটা অনেক বড় দল, মানে মোটামুটি বৃহত্তম দুটো দলের মধ্যে একটা আওয়ামী লীগ। সেই দলকে নির্বাচনের বাইরে রাখলে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা নিয়ে কয়েকটা প্রশ্ন। একটা আমার প্রশ্ন হলো যে এই দলের তো অনেক নিবেদিত প্রাণ ভোটার আছে। সেই ভোটার আগে যেমন আমরা 2024 নির্বাচনকে বলেছিলাম এটা আমি এবং দামি নির্বাচন, আমরা বলেছিলাম এই নির্বাচনে বড় একটা ব্যালট পেপার থাকতে পারে, কিন্তু যেখানে আপনি সিল মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ব্যালটে যাবে, সেটাই আওয়ামী লীগ। যে মার্কা দিয়ে আপনি মারেন না কেন সেটাই আওয়ামী লীগের ভোট। এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে সেখানেও একটা বড় ব্যালট থাকবে, আপনি যেখানেই ভোটটা সিলটা মারেন না কেন সেটা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে। তো আওয়ামী লীগও তো একটা পলিটিক্যাল পার্টি, তাদেরও তো একটা আদর্শ আছে, তাদেরও কিছু সমর্থক আছে, তাদেরও কিছু ভোটার আছে। তো সেই ভোটারদের প্রতি কি একটা, আমি মনে করি একটা বৈষম্য কিনা, অবিচার কিনা। আবার দ্বিতীয় দিকে আরেকটা জিনিস আমরা বলছি যে আমরা একটা সবসময় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা একটা নির্বাচন চাই। তো সারা দুনিয়া তো একভাবে চলে, তাদের যে ডেমোক্রেসি আছে সারা দুনিয়াতে, এমনকি আপনি যেখানে অবস্থান করছেন আমেরিকা, সেখানেও এক ধরনের ডেমোক্রেসি আছে। এই সমস্ত কোন ডেমোক্রেসির সংজ্ঞায় একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা, এটাকে গণতন্ত্র হিসেবে তারা কিভাবে দেখবে, কিভাবে স্বীকৃতি দেবে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। এই দুটো প্রশ্নকে আপনি কিভাবে আসলে দেখবেন? প্রথম কথা হচ্ছে যে আমিও মনে করি যে যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এটা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদেরকে আসলে নির্বাচন, তাদের সাথে একটা অন্যায়। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং এটাকে ডিফেন্ড করারও কিছু নেই। তবে একটা কনটেক্সট না দিলেই না। কনটেক্সটটা হচ্ছে যে যে জুলাই আগস্ট মাসে যে ম্যাসাকারটা হয়েছে এবং এই ম্যাসাকারের সাথে আওয়ামী লীগের যে লিডারশিপের তার যে ইনভলভমেন্ট, বিশেষ করে যারা সরকারে ছিল এবং পার্টিতেও ছিল, এটাও অস্বীকার করার খুব একটা উপায় নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, সেখানে ক্লিয়ারলি যে ম্যাসাকারটা হয়েছে সেই ম্যাসাকারে পলিটিক্যাল পার্টি এবং স্টেট দুইটার ইনভলভমেন্টের কথাই বলা হয়েছে। কিন্তু আবার এটাও লক্ষণীয়, ওই একই রিপোর্টে বলা হয়েছে যে পার্টিকে যাতে নিষিদ্ধ না করা হয়। আহ, আহ, তাহলে এবং ওইখানে আবার রিভেঞ্জ ভায়োলেন্সের কথাও বলা হয়েছে, যে 5 আগস্টের পরে যে রিভেঞ্জ ভায়োলেন্সটা হয়েছে। তো ওই রিপোর্টটাতে যদি আমরা খুব ক্লোজলি দেখি, দেখবো যে ওইটাতে যে রিকমেন্ডেশন গুলো রয়েছে, সেই রিকমেন্ডেশন গুলোর মধ্যে একটা ছিল যে ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্যাল সলিউশনের দিকে মুভ করা। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি আসলে ওইদিকে গেছি কিনা। মাসুদ ভাই, আমার মানে অত্যন্ত দুঃখের ব্যাপার এটাই যে আমরা আসলে কোনো পলিটিক্যাল সলিউশনের দিকে যাই নাই। 1.5 বছর হাতে সময় ছিল, এই সময়ের মধ্যে ডেফিনেটলি একটা থরো ইনভেস্টিগেশন করে, হ্যাঁ, একটা পাবলিক কনসেনসাসের মাধ্যমে আওয়ামী লীগের লিডারশিপের যে অংশ ম্যাসাকারের সাথে জড়িত ছিল, নির্বাচনকে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনকে মানে ইয়ে করার জন্য জড়িত ছিল, রিগ করার জন্য জড়িত ছিল, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা যেতে পারত। এবং আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি তার সাথে একটা পলিটিক্যাল সলিউশনের জায়গায় অ্যাটলিস্ট একটা জায়গা তৈরি করা সম্ভব ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে যে আমরা 5 আগস্টের পরে মানে রিভেঞ্জ ইমোশন যতটা আমাদেরকে মোটিভেট করেছে, লজিক এবং গুড সেন্স আমাদেরকে অতটা মোটিভেট করে নাই। ফলে আমরা যে সমস্যাটা তৈরি করেছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রবলেম। এবং এই আওয়ামী লীগ প্রবলেম অনেকটা জামাত প্রবলেমের মতন। মানে 1971 সালের পরে যে জামাত প্রবলেমটা তৈরি হয়েছিল, হ্যাঁ, এবং যেইটা আমাদের রাষ্ট্র সলভ করতে পারে নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং, এবং এই সলিউশন না করার একটা বড় ফ্রন্ট লাইন কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে 3 ধরনের ন্যাশনালিজম অ্যাক্টিভ হয়েছে। একটা হচ্ছে এথনিসিটি বেসড ন্যাশনালিজম, যার মূল কেন্দ্র হচ্ছে ভাষা এবং হচ্ছে যে সংস্কৃতি, যেটা আওয়ামী লীগ লিড দিচ্ছে। আর একটা হচ্ছে টেরিটোরিয়াল ন্যাশনালিজম, যেটা বিএনপি লিড দিচ্ছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, যার মূল কেন্দ্রে হচ্ছে যে এথনিসিটি, ভাষা, ধর্ম এবং হচ্ছে যে মুসলিম কালচার। এবং থার্ড যে গ্রুপটা, অর্থাৎ আসলে যে ন্যাশনালিজমটা 47-এ খুব ডমিনেন্ট ছিল, ইসলামিক আইডেন্টিটি বেসড ন্যাশনালিজম, যেটা 71-এ এসে বাংলাদেশের মানুষ অনেকটা প্রত্যাখ্যান করেছিল।
বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে, এবং পরবর্তীতে ইভেন যখন জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেন, তখনও কিন্তু এই মানে লার্জার ইসলামিক ন্যাশনালিজম, ইসলামিক আইডেন্টিটি বেসড ন্যাশনালিজম, সেটাকে ইগনোর করা হয়, রাদার মোর হচ্ছে যে টেরিটরির উপরে ফোকাস করা হয়। 2024-এ এসে দেখেন এটা কি পরিমাণ আগ্রাসী আকারে উপস্থাপন হয়েছে, এবং এইটার যে রূপটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওই প্রবলেমের কন্টিনিউয়েশন। নাও কামিং ব্যাক টু দ্য আওয়ামী লীগ প্রবলেম, আমার আশঙ্কাটা হচ্ছে ইলেকশনটা হবে এবং ইলেকশনে দুইটা গ্রুপ, জামায়াত এবং বিএনপি, তারাই পার্টিসিপেট করবে। ইলেকশনে যদি সরকার শান্তি বজায় রাখতে পারে, তবে হয়তোবা একটা বড় অংশ ইলেকশনে যাবে, ভোট দিতে যাবে। কিন্তু আওয়ামী আওয়ামী লীগ লীগের? না না না, ওভারঅল মানে মানে যদি ও, আচ্ছা নির্বাচনে আচ্ছা আচ্ছা। শান্তি বজায় জি থাকে, জি জি। মানে তাহলে হয়তো জনগণের একটা বড় অংশ ভোট দিতে যেতেও পারে। কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে নির্বাচনের পরে, মানে আমি ধরে নিলাম যে নির্বাচনটা ফ্রি হলো, ফেয়ার হলো, পার্টিসিপেটরি হলো, কিন্তু ইনক্লুসিভ হলো না। মানে আমি ধরেন রিয়েল কনটেক্সটে যদি চিন্তা করি, তাহলে জি এই নন ইনক্লুসিভ হওয়ার বিপদটা সামনে যেটা হবে, যে বিএনপি সরকার গঠন করবে, এবং জামায়াত বিরোধী দলে থাকবে, এবং জামায়াত ইজ গোয়িং টু বি আ ভেরি টাফ বিরোধী দল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে তাদের ইকোনমিক ক্যাপাসিটি আছে, তাদের মাসেল পাওয়ার আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের জান্নাত দেওয়ার টিকিট আছে। তো হোয়েন ইউ হ্যাভ দিস থ্রি, মানি, মাসেল অ্যান্ড রিলিজিয়ান, এবং যখন আপনি অপোজিশনে থাকেন, দ্যাট মিনস ইউ উড বি ভেরি পাওয়ারফুল। এখন দেখেন আওয়ামী লীগ, সরি জামায়াত এবং বিএনপির যখন এই দ্বন্দ্বটা চলবে, তখন হচ্ছে যে আওয়ামী লীগ তো চেষ্টা করবে ক্ষমতায় বা রাজনীতিতে ফেরত আসার জন্য, ইভেনচুয়ালি 1 বছর হোক 2 বছর হোক, সে কিন্তু এটা চেষ্টা করবে। কারণ বাংলাদেশে যদি 15% আওয়ামী লীগের ভোট থাকে, সেটাও ইটস এ সিগনিফিকেন্ট নাম্বার। তার মধ্যে যদি অন্তত 1 লাখ লোকও মনে করে যে আমি সহিংসতার মাধ্যমে আমার রাজনৈতিক অধিকার ছিনায় নিব, দ্যাটস স্টিল আ হিউজ সিকিউরিটি থ্রেট। তো তখন কি হবে? তখন বিএনপি গভর্নমেন্টকে আসলে এই আওয়ামী লীগের থ্রেট মোকাবেলা করার জন্যই তাকে পুলিশি রাষ্ট্রে কনভার্ট হতে হবে। কারণ সে তো তখন দেখবে এখানে গাড়ি পোড়ানো হচ্ছে, এখানে ককটেল মারা হচ্ছে, এই করা হচ্ছে, ওই দিক থেকে জামায়াত প্রেশার দিচ্ছে। সে তখন গুড গভর্নেন্সের যে প্রমিসটা এখন নির্বাচনের সময় দিচ্ছে, সে কিন্তু আর এটা করতে পারবে না। সে কি করবে? সে মানে পুলিশের ওপরে ডিপেন্ড করবে যে এগুলোকে কন্ট্রোল করার জন্য। এবং আপনি জানেন যে আমাদের পুলিশের রেকর্ড কি জিনিস, মানে আমরা 54 বছরে দেখেছি যে আমাদের এইখানে আইনের প্রসেসের থেকে মানে ফাটাকেষ্ট মডেলটা বেশি প্রচলিত। আপনার আপনার নিশ্চয়ই যে যে ছবি ফাটাকেষ্ট, এইটা মানে আপনি দেখবেন যে রাইট আমাদের রাইট। সোসাইটিতে, হ্যাঁ মানে মানে ইনস্ট্যান্ট যে ফাটাকেষ্ট হতে পারে সেই কিন্তু পপুলার। হ্যাঁ, তো ফলে অটোমেটিক্যালি আমরা যে গণতন্ত্রে ফেরত যাওয়ার স্বপ্নটা দেখছি, সেইটা পুলিশি রাষ্ট্রে কনভার্ট হয়ে যাবে, জি, এবং এইটার অনেক ধন্যবাদ। কেন্দ্রটা হচ্ছে এখানে। অনেক ধন্যবাদ জনাব আসিফ বিন আলী। আপনি আসলে অনেক বিষয়ে খুবই মানে চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন, বিভিন্ন আশঙ্কার কথা, বিভিন্ন সম্ভাবনার কথা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আসিফ বিন আলীর বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন, এবং আমরা শেষ আশা করব যে আপনি আমাদের সঙ্গে আগামীতেও সময় দিবেন, যদি আপনি সময় করতে পারেন। খুবই ব্যস্ত সময় কাটান জানি, তার মধ্যে যদি আমাদের সময় দেন আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ ভাই। কিভাবে ইলেকশন হবে, কিভাবে রাজনৈতিক দলগুলি জোট করবে, কিভাবে পত্রিকাতে হামলা হবে, মিডিয়াতে হামলা হবে, সবকিছু আছে। কিন্তু এগুলোর সঙ্গে আমি একটা মানে হয়তো ছোট ঘটনা, কিন্তু মাত্র 2 লাইনে একটা নোটিশ আমার চোখে পড়েছে। আমি এটা নিয়ে আলোচনা আজকে করতে চাই। আজকে সকালে আমি একটা নোটিশ দেখলাম। সেই নোটিশটা 20 তারিখের, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নোটিশ। বিশ্ববিদ্যালয়ের নামটা কিন্তু আমার খুব পছন্দ, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তারা একটা বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছেন। ওনার যে রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ, অবসরপ্রাপ্ত, উনি ওনার স্বাক্ষরিত একটা নোটিশ। সেখানে আমি দেখতে পাচ্ছি লেখা যে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে শুধুমাত্র সাংস্কৃতিক পর্বটি অনুষ্ঠিত হবে না। আমার প্রশ্ন হলো, দেশে কি এমন বর্তমান পরিস্থিতি আছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না? ঠিক আছে, আমি প্রথমেই আপনাকে একটা কথা বলি যে সংস্কৃতির উপর আঘাতটা আমার কাছে তো নতুন মনে হচ্ছে না, বরং এই যে ঘোষণা দিয়ে বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না,
তার সাথে আপনি একটা জিনিসের যোগসূত্র খুঁজেন। যে কোনো জিনিস এখন ভাঙচুর হয়ে গেছে একটা স্বাভাবিক নিয়ম। এই যে ধরেন আমরা কথা বলছি, কথা বলার মধ্যে একটা বিপদ আছে। আমি তো আপনাকে আগেও বোধহয় বলেছিলাম যে স্বাধীনতার পর আফসালের একটা ছড়া খুব বিখ্যাত হয়েছিল যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে, যতবারই আমরা নিজেদেরকে স্বাধীন বলছি ততবারই আমাদের কণ্ঠরোধ হচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এই যে আমি আপনি কথা বলছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গে যাওয়ার আগে বলি, এক একটা ওয়েভ এসে, তরঙ্গ এসে আরেকটা জিনিসকে নিষ্প্রভ করে দেয়। দেখেন আনিস আলমগীর কিন্তু হারিয়ে গেছে, আনিস আলমগীরের প্রসঙ্গটা আস্তে করে চাপা পড়ে গেছে। এইভাবে আপনি দেখবেন আউটস্পোকেন, সে নিজেকে কিন্তু আউটস্পোকেন আলমগীর নামে একটা করেছিল, পেজও করেছিল, একটা পেজও করেছিল যে দ্য পিপল হু আর আউটস্পোকেন, তাদের কথা বলতে দেওয়া হবে না। এই যে আপনি বলছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা, এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। অন্য সবকিছু হবে ধরেন, কিন্তু গান আর হবে না, নাচ আর হবে না, কিংবা কবিতা আর হবে না। এইটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি ইঙ্গিতটা কি, কেন স্থগিত করা হলো। আপনি যেটা বললেন, কি এমন বিশেষ পরিস্থিতি, এবং যেখানে একজন সাংস্কৃতিক উপদেষ্টা আছে তাহলে তাকে রাখার দরকার কি, তাই না? আপনি যদি সংস্কৃতি না করেন তা সাংস্কৃতিক উপদেষ্টা দিয়ে লাভ কি? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনার সংস্কৃতির উপর আঘাত তখনই আসে, আপনি আমাদের বয়স হয়েছে, আমরা জানি ততক্ষণই আমরা নিরাপদ থাকি যতক্ষণ না সংস্কৃতির উপর আঘাত আসে। কারণ আপনাকে আমি এর আগেও এই অনুষ্ঠানে একবার বলেছিলাম যে আমাদের ঘুরে দাঁড়ানোর যে 3টা বিষয় থাকে তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে সংস্কৃতি। বাঙালির ঘুরে দাঁড়ানোর যে 3টা বিষয়, তার নৃতত্ব যে পরিচয়, নৃতাত্ত্বিক যে পরিচয়, আরেকটা হচ্ছে তার ভাষা, আরেকটা হচ্ছে তার সংস্কৃতি। এখন সংস্কৃতিকে যদি আঘাত করে তাহলে দেখবেন আমাদের এই পরিচয় এবং ভাষাও আঘাতপ্রাপ্ত হচ্ছে। এবং দেখেন, সংস্কৃতিরও তো একটা রকম ফের আছে। আপনি খেয়াল করেন, এই বিভিন্ন দেশ থেকে যারা উল্টাপাল্টা, আমি উল্টাপাল্টা বলবো না, যারা ধরেন উদ্দীপনামূলক গানের নামে রক গান, জ্যাজ গান, এইসব গান করে, হার্ট বিট করে ড্রাম বাজে, ওইসবগুলো কিন্তু অ্যালাউড আছে, ওগুলো হচ্ছে কিন্তু। এখন আপনাকে এই বরেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দিচ্ছে না, তার মানে কি? 70 দশকে আপনার মনে আছে আমাদের দেশে প্রিন্সেস নামানো হয়েছিল, বিভিন্ন যাত্রা দলে প্রিন্সেসরা নাচতো এবং সেটাকে সংস্কৃতি বলা হতো। তখন আমি একটা ছড়া লিখেছিলাম আপনার, যে সংস্কৃতি মানে যদি লাকি খান নাচা, দেশ তবে দেশ নয় বানরের খাঁচা। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে বানরের খাঁচায় ভরে রাখা হচ্ছে, যে তোমরা বানর, এটার ভেতর লাফাবে, এটা থেকে বেরিয়ে আসতে পারবে না। বাট আমি মনে করি এটা অনেক অ্যালার্মিং। আপনি জানেন যে নালন্দা স্কুলটা ধ্বংস করা হয়েছে কিন্তু। হ্যাঁ, এখন আমরা যদি ইতিহাস ঐতিহ্যের হালকা কথা না বলে যদি গভীর কথা বলি, নালন্দার সাথে বাঙালির আত্মার সম্পর্ক, অতীশ দীপঙ্করের সম্পর্ক, তাই না? সেখানে ওয়াহিদুল হক ছিলেন, সেখানে সঞ্জিদা খাতুন ছিলেন। মানে কি, এই মানুষগুলো তো মহিরুহ। তারা যে মহিরুহ হয়ে উঠেছিলেন তার কারণ হচ্ছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। ওই জায়গায় যদি আঘাত করে তাহলে কার লাভ এটা বুঝতে হবে। কারা এটা করতে চাচ্ছে, কাদের লাভ, কোন সংস্কৃতি তারা ইম্পোর্ট করতে চাচ্ছে, কোন সংস্কৃতি ইম্পোর্ট করে আমাদের সংস্কৃতিকে বন্ধ করতে চাইছে, এটা বুঝতে না পারলে কিন্তু বরেন্দ্রের মতো আগামীতে দেখবেন গজেন্দ্র, নগেন্দ্র সব বন্ধ হয়ে যাবে। কারণ এই নামগুলোর মধ্যে কিন্তু বাঙালির গন্ধ আছে। এই যে বরেন্দ্র নামটি অত্যন্ত সুন্দর নাম, বরেন্দ্র অঞ্চল, এটি না, এটি তো পুরাতাত্ত্বিক একটা বিষয়, এটা তো পুরাতাত্ত্বিক একটা বিষয়। এই বিষয়টাকে, এই নামটা যে রেখেছে এটাই তো যথেষ্ট। এবং গত কয়েকদিনে ধরেন, আমরা অনেকদিন পরে কথা বলছি, কারণ গত কয়েকদিনে যা ঘটেছে এটা আসলে ডিপ্রেসিভ, এটা তো নেওয়া যায় না। ধরেন আপনি কথা বলবার জন্য, আপনি যে কথাটা বলেন যে গত কয়েকদিন ধরে যা ঘটেছে, এই যে নোটিশটা আমি আপনাকে পড়ে শোনালাম, এখানে কিন্তু একটা খুব মাত্র একটা বাক্যের নোটিশ কিন্তু, বাট সেখানে আরেকটা কথা বলা হয়েছে কি, এখানে একটা 3টা শব্দ পড়ি, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা। আর বর্তমান পরিস্থিতিটা কি আসলে? এক্স্যাক্টলি, সেটা তো ক্লারিফিকেশনের প্রয়োজন আছে না। বর্তমান পরিস্থিতি কি শুধু সংস্কৃতির বিরুদ্ধে? বর্তমান পরিস্থিতি যে, হ্যাঁ, যে ছেলেগুলো টিচারদেরকে অপমান করছে এবং বলছে যে এই ডিনদেরকে আমি পদত্যাগ করিয়ে ছাড়বো, দেখেছি না আমরা, লিস্ট নিয়ে গেছে। বলেন, ওটাও রাজশাহীতে, ওটাও কাকতালীয় হবে রাজশাহীতে। রাজশাহী আপনার রাকসু জিএস বলতেছে
যে 6 জন ডিনকে উনি পদত্যাগ করাবেন, পদত্যাগ তার সিগনেচার তার সবকিছু নিয়ে কি লিখতে হবে তাদের খুঁজতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আপনি কিভাবে, একটা স্টুডেন্টের কি এটা কাজ? রাকসুর মানে একটা ছাত্র সংসদের জিএসির কি এটা কাজ? এবং বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে এটা কি সরকার বুঝবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝবে না? এটা কি বোঝায়? প্রশ্ন হচ্ছে আপনার উপাচার্য আছেন, উপাচার্যের উপরে যাকে আমরা আচার্য বলি, আমাদের রাষ্ট্রপতি আছেন, তাই না, সবাই আছে। এই গভর্নিং বডিকে পাশ কাটিয়ে এই যে আপনি মানে এটা তো বলতে যাওয়া বললাম তো বিপজ্জনক। এই 71টা তো, এই ডিসেম্বরটা তো 71 ডিসেম্বরকে মনে করিয়ে দিচ্ছে বারবারই, বারবারই ওই জায়গায় ফেরত নিয়ে যাচ্ছে আমাদেরকে, তাই না? এবং বহু আগে আমরা সতর্ক করেছিলাম কিন্তু, এই যখন আমাদের আগের প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, ফ্যাসিস্ট বলেন বা পলাতক বলেন, যাই বলেন, তিনি যখন ছিলেন, আমি ব্যক্তিগতভাবে বলেছি এবং আমরা সবাই বলেছি যে এখন থেকে যদি এটাকে টাইট করা না হয়, এটা যদি দেখভাল করা না হয়, সংস্কৃতিকে যদি নির্জীব করা হয়, তাহলে এক সময় রুখে দাঁড়ানোর পথ পাওয়া যাবে না। এখানে একটা সিগনিফিকেন্ট ইস্যু হচ্ছে, সংস্কৃতির ভেতর দিয়ে যারা আসবে বা যারা জাগবে বা যারা কথা বলবে, গান করবে, তারা বাংলাদেশের কথা বলবে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলছি। তারা আমাদের লালন ফকিরের কথা বলবে, হাসন রাজার কথা বলবে, রবীন্দ্রনাথ নজরুলের কথা বলবে। এগুলোকে যারা ভয় পায়, আপনি খেয়াল করবেন, এগুলোকে যারা ভয় পায় এবং যাদের হিডেন এজেন্ডা হচ্ছে আমাদের সঙ্গীত পরিবর্তন, আমাদের নজরুলের অপমান, আমাদের ডিএল রায়ের অপমান, সেই মানুষগুলো কিন্তু এটার পেছনে কাজ করছে। এবং যে জিনিসটা আমাদের বুঝতে হবে, আমি যেটা বিস্মিত হই, ধরেন আজকে আমরা যখন কথা বলছি, আজকে বাংলাদেশে অনেক নাই হয়ে যাওয়া মানুষ, অকারণে হারিয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন হচ্ছেন মোহাম্মদ জাফর ইকবাল। আজকে তার জন্মদিন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন এই মানুষটি সবসময় কিন্তু সংস্কৃতির পক্ষে কথা বলেছে, খেয়াল করবেন। তার ভুল থাকতে পারে, অবশ্যই তার ভুল থাকতে পারে, তার একটা সাইড থাকতে পারে, তার একটা আপনার কি বলে সমর্থন থাকতে পারে, অসমর্থন থাকতে পারে। আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি, দেখেন তার বিরুদ্ধে কি বলা হয়েছিল, কুৎসাগুলি, তার লেখা না, তিনি ওইখান থেকে থিসিস চুরি করেছেন, ওইখান থেকে এটা করেছেন, এই বলে 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 কুৎসা করে 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 তাকে আইসোলেটেড করা হয়েছিল। আজকে দেখেন তার নকল নিয়ে কিন্তু আর কোনো কথা নাই, তার থিসিস নিয়ে কোনো কথা নাই, কারণ তিনি আর জায়গায় নেই, তাকে সরাতে পারলেই হলো। এটা একটা সিম্বল, আমি বারবার বলছি আপনাকে, এটা একটা সিম্বল। এই মানুষগুলো যদি সরে যায়, সংস্কৃতির মানুষগুলো যদি নিষ্প্রভ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশের আসলে বাংলাদেশ হিসেবে টিকে থাকা মহা মুশকিল হয়ে যাবে। এইটা আপনার দেখেন, আপনি তো জানেন সবই, সেই 52 থেকে আপনার অত দূরে আমরা না যাই, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলনে বাংলাদেশে কিন্তু পথনাটক একটা সাংঘাতিক ভূমিকা রেখেছিল। আজকে কোনো পথনাটক হয় না। হ্যাঁ, আজকে হয় না কিন্তু। আপনার এই যে দলে দলে মানুষ বেরিয়ে হারমোনিয়াম গলায় ঝুলিয়ে গান করেছে, সেগুলোর একটা শক্তি ছিল, উদীচীর একটা শক্তি ছিল। আমি তো মনে করি, ধরেন আপনি 50,000 বারও যদি 32 নম্বরে আক্রমণ করেন, সেটা যদি রাজনৈতিক হয়েও থাকে, বা আমি ধরে নিলাম রাজনীতির একটা অংশ, ছায়ানটার উদীচী তো রাজনীতির অংশ নয়। হ্যাঁ, উদীচী শব্দের অর্থ কি এবং উদীচী কারা প্রতিষ্ঠা করেছিল, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির প্রাণ, বীজতলা। সেই জায়গাগুলো যদি নষ্ট করা হয়, তাহলে এমনিই দেখেন যে, যেটাকে আমরা জেনারেশন জেড বলি বা জি বলি, যেটা একেবারে ইয়াং, তাদের মধ্যে এমনিতেই বাঙালিত্ব বোধের অভাব আছে, এবং এই অভাবের জন্য আমরা নিজেরাও দায়ী, তাই না? আমরা চেয়েছি ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ছেলে ও লেভেল এ লেভেল পাস করুক, কিন্তু ছেলের সাথে আমাদের রুটসের যে যোগাযোগ, আমাদের শিকড়ের যে যোগাযোগ, সেই যোগাযোগটা আমরা রাখতে চাইনি অথবা রাখতে পারিনি। আজকে সেই কারণে ধরেন ওই ফাঁকা জায়গাটা কিন্তু আমরা যাদেরকে মৌলবাদ বলি কিংবা যাদের উগ্রপন্থী বলি, অন্ধ বলি, তারা দখল করেছে, এবং তারা যে আমাদের সংস্কৃতিটাকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, এটা আমি তো আশ্চর্যের কিছু দেখি না। কিন্তু কর্তৃপক্ষ যখন এরকম একটা নোটিশ দেয়, তখন আমাদেরকে দুটো জিনিস মানতেই হবে, হয় তারা চাপের মুখে করছে, অথবা তারা এটাতে সায় দিচ্ছে। নিশ্চয়ই যে কোনো একটা সত্য। সায় না দিয়ে বা কি করবে একজন, মানে আপনার ছাত্র সংসদের জিএস, সে যদি সিদ্ধান্ত নেয় ডিনকে থাকবে, ডিনদেরকে সরাতে হবে, এবং সেটা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তাহলে সিদ্ধান্ত না নিয়ে কর্তৃপক্ষ কি করবে? আবার ধরেন আগামীতে উনি তো ডিন 6 জনকে বাদ দিচ্ছেন, কারা ডিন হবেন সেটাও যদি উনি সিদ্ধান্ত দেন, দিতেই পারেন, যিনি বাদ দিতে পারেন তিনি আবার নিয়োগ দিতে পারেন। এখন
যদি দিয়ে দেন এবং তার সেই শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, তার সেই মানে আছে কিনা, এগুলি কেউ দেখেন না। ওনার মনে হয়েছে উনি ডিন হওয়ার যোগ্য, অতএব ডিন হয়ে যাবেন। যদি এরকম হয়, জি, সেটাকে আপনি কোন নিয়ম বলবেন? এটা কি হবে? এই নিয়মটা হচ্ছে আপনার এখন লড়াইটা হচ্ছে ডিন ভার্সেস জিন, কারণ এরা তো জিন পরিতে বিশ্বাস করে, বুঝছেন? এখন জিন ভার্সেস জিন যদি আপনার ফাইট হয়, তাহলে গায়েবী জিন জিতবে। হ্যাঁ, কারণ এরা তো জিনের প্রতিনিধি। আপনি দেখেন না, এক একটা ওয়াজ যে হয়, মানে যারা ধর্ম ব্যবসায়ী প্রকৃত ধার্মিকরা তো অন্য জিনিস, তারা প্রার্থনা করে, তারা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে, তারা তো ধার্মিক মানুষ। কিন্তু এরা তো সারাক্ষণ আপনার উল্টো কথা বলার জন্য এসছে। এই জিনবাদীদের সাথে দিনবাদীদের লড়াই শুরু হয়েছে। এবং আমার প্রশ্ন হচ্ছে, দিনকে যারা রক্ষা করবার কথা, বা দিন যেভাবে রক্ষা করতে পারেন, রক্ষা হতে পারে, তার সেই সুরক্ষা বলয় আমরা কেন ভেঙে দিয়েছি? আমরা তো ভেঙে দিয়েছি, আমরা ভেঙে ফেলেছি। আমরা সমালোচনা করলেই বলে কি এখন সমালোচনার সময় না। আর এখন যদি সমালোচনার সময় না হয়, এখন যদি রেকটিফিকেশনের সময় না হয়, পাছার কাপড় তো খুলে গেছে, এরপর তো আর কিছু বাকি রইল না, তো তখন পালাবে কোথায়, তাই না? এখন দেখেন, আমরা সবসময় বলছি যে বাংলাদেশে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ সংস্কৃতি চায়, বেশিরভাগ মানুষ শিক্ষা চায়, কিন্তু বেশিরভাগ মানুষ তো বোবা হয়ে আছে। বোবা হয়ে থাকবে না, কারণ সাধারণ মানুষ যারা, আমরাই যখন কথা বলি, ধরেন আমরা সংযতভাবে কথা বলতে হচ্ছে, কারণ কি আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা আছি, তাই না? মানুষের উপর মানুষের যে আক্রোশ, এই আক্রোশ কিন্তু আমরা আগে দেখিনি। আপনি যখন বললেন যে জিএস বিপি এদের কথা, আমাদের আমলে আমরা যখন বড় হচ্ছি, চার খলিফা ছিলেন না? নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ ছিলেন না? তারা রাজনীতি করেনি, তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেনি, তারা বঙ্গবন্ধুর আজীবন সদস্যপদ ছিঁড়ে ফেলেনি, ডাকসুতে অনেক কিছু করেছে, কিন্তু সবকিছু একটা ডেকোরামের মধ্যে ছিল। একটা পর্যায়ের পরে তারা কিন্তু আর যেত না। এটাই হচ্ছে পলিটিক্স, এটাই হচ্ছে নিয়ম। এখন যেটা হচ্ছে, না, আমার কথা শুনতে হবে, আমি যেটা বলছি সেটাই করতে হবে। এই যে দখলদারিত্ব, আমি মনে করি এক, আমরা কিন্তু, আমার কাছে যেটা সবচেয়ে মোস্ট আইরনি মনে হয়, যেটা আমার কাছে কৌতুক মনে হয়, যে বলা হলো ফ্যাসিস্ট এবং একনায়ক স্বৈর শাসক এদেরকে সরানো হচ্ছে, এদের সরিয়ে এটা এসছে। এখন আপনারা যা করছেন তাও তো একনায়কতন্ত্র, তাই না? আপনি তো এটা ইয়ের কাছে বিচার দিতে পারতেন, আপনি কর্তৃপক্ষের কাছে এই নামগুলো দিয়ে বিচার দিতে পারতেন যে তাদের এরকম গণবিরোধী ভূমিকার জন্য তাদের বরখাস্ত করা হোক, কিন্তু সেটা না করে আপনি একটা লিস্ট নিয়ে বলতেছেন যে এদের 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 বের করে দিতে হবে, এবং ওই বেচারারা ভয়ে বলেছে যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাচ্ছি। তার মানে পরিস্থিতি কতটা গভীরে গিয়েছে এটা চিন্তা করেন আপনি। আবার খেয়াল করেন, এই ইউনিভার্সিটির একজন শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, তিনি কিন্তু বলে দিলেন যে বেগম রোকেয়া মুরতাদ, কাফের। আপনি নিশ্চয়ই খেয়াল, ওইটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। দেখেন, বেগম রোকেয়া মুরতাদ, বেগম রোকেয়া কাফের, এটা তো বেগম রোকেয়া নিজেও জানতেন, ঠিক আছে না? আপনাকে আমি একটা ছোট্ট গল্প বলি। বিদ্যাসাগর মশাই সবাইকে মদ খাওয়ার জন্য, মানে মদ খাওয়ার জন্য না, সাহায্য করতেন, বুঝছেন? যেই আসতো সাহায্য করতেন। তো গল্পটা দুইটা পার্ট, একটা পার্টে হচ্ছে একজন এসে তাকে বলতেছে যে আপনাকে এই ওই বাবু খালি গালাগালি করে, বিদ্যাসাগর কিছু বলে না। এরকম কমপ্লেন করতে করতে লোকটা অসম্ভব বিরক্ত হয়ে গেছে, বলে আমি যখনই এসে বলি ওই লোকটা আপনাকে গালাগালি করে, তখনই আপনি একটা খাতা উল্টান, কারণ কি? বলে খাতা উল্টাই কেন, আমি যাদের কাছে টাকা পাই ওই লিস্টে ওর নাম নাই, তাইলে ও আমার গালাগালি করবে কেন? বুঝছেন? এটা গেল এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে তারা সবাই মিলে কমপ্লেন করলো যে আপনি মধুসূদনকে নিয়মিত টাকা দিচ্ছেন, মাইকেল মধুসূদনকে, সে তো সব মদ টদ খেয়ে উড়িয়ে ফেলছে, আপনি কি এটা খবর রাখেন? তখন উনি বলেছিলেন যে মধুসূদনের মতো তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখে আনো, সনেট লিখে আনো, তারপর আমি তোমাকেও টাকা দিব। ও মদ খেলে ও যা করে। এখন কথা হচ্ছে আপনার, বেগম রোকেয়া হয়ে দেখাও। এই যে সুলতানাস ড্রিম যেটা ইউরোপে পাঠ্য হয়েছে, ইউরোপ হচ্ছে সভ্যতার সূতিকাগার, তাই না? ইউরোপ সেটাকে পাঠ্য করেছে। আমি তো বিস্ময়ে হতবাক হই, এই বেগম রোকেয়া, আরো জালি মাতব্বর, লালন ফকির, সুফিয়া কামাল, এরা আমাদের দেশে জন্মেছিলেন। আমি তো বিস্মিত হই। বেগম রোকেয়ার যে প্রাগ্রসর চিন্তা, আপনি চিন্তা করতে পারেন, ওই মহিলা সেই সময় বলছে, বিবেকানন্দের কাছ থেকে ধার নিয়ে ভাষা বলছে, দুইটা ডানা, একটা ডানা উড়ে বেড়াবার জন্য, আর একটা ডানা যেন কল্পনার হয়। চিন্তা করতে পারেন আপনি? এই মহিলাকে আপনি মুরতাদ বলছেন, মানে
আমি আমি জানি না কে বলেছে, উনি যদি সত্যিকারের শিক্ষক হয়ে থাকেন তার উচিত হবে আবার বেগম রোকেয়াকে পাঠ করা, এবং আবার পাঠ করা, আবার পাঠ করা, যতদিন না তার চিত্ত শুদ্ধ হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু জি। আমি রাজনীতির দিকে যাই, একটু অল্প করে যাবো একটু। সেটা হলো ঠিক রাজনীতিও না, গতকালকে আহ সাংবাদিক পরিষদ, সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিক যে আছে, সংগঠন আছে নোয়াব, তারা একটা যৌথ সভা করেছিল মবের বিরুদ্ধে। এটা বেসিক্যালি করা হয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে যে আক্রমণ, তার প্রতিবাদে। সেখানে পলিটিক্যাল লিডাররা ছিলেন, সেখানে আপনার ইয়েরা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত লোক, সুপরিচিত লোকজন ছিলেন। তো ওখানে নাহিদ ইসলাম, মানে এনসিপির যিনি আহ্বায়ক, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন এই যে মিডিয়ার উপর হামলাটা হয়েছে, এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। এখন উনি নিজেও কিন্তু সরকারের একসময় অংশ ছিলেন, কাজে উনি জানেন সরকার কিভাবে কাজ করে। এখন ওনার যে এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা যদি এমন হয় যে আসলে সরকারের কোনো কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত ছিলেন, এটা আবার সন্দেহটা আরো ঘনীভূত হয় এই কারণে যে নুরুল কবির সাহেব, নিউজের সম্পাদক, উনি ডেইলি স্টারে গিয়েছিলেন এবং ওখানে যে উনি কি দেখেছেন এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে একটা টেলিভিশন উনি বলেছেন যে উনি এই গত 1.5 বছরে যত উপদেষ্টাকে ফোন করেছিলেন তার চেয়েও বেশি টেলিফোন উনি ওই দিন করেছিলেন এইটাকে থামানোর জন্য, ফোর্স পাঠানোর জন্য, কিন্তু উনি কোনো সাড়া পাননি। একদিকে উনি বলছেন উপদেষ্টারা কোনো সাড়া দিচ্ছেন না, আরেকদিকে নাহিদ ইসলাম বলছেন এর সঙ্গে সরকারের একটা অংশ জড়িত। আপনি কি বলবেন? এখানে আমি একটা কথা বলি আপনার। প্রথম কথা হচ্ছে, মাহফুজ আনাম সাহেবকে আমি বিশ্বাস করতে কিঞ্চিত হলেও রাজি আছি, এবং তিনি যেটা বলছেন ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রথম আলোর কথা আসবেন, আমি আমার একটা ফেসবুক ছড়ায় লিখেছি যে পোড়া এই কাণ্ড দেখে হাসে ইট কাঠ বালু, এই কাণ্ড হাসে ইট কাঠ বালু, এখন সে দেখছে মালিক নিজেই খায় ঘর পোড়া আলু। যার ঘর পুড়ছে সেই যদি সে পোড়া আলু খায়, আপনি কিভাবে? কারণ আমি এই কথাটা কেন বলেছি জানেন? কোন সময় তারা বলতে পারেনি এই ঘটনা কারা ঘটিয়েছে, তারা জানে, কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না বা বলতে চাচ্ছে না। বলছে কি এইরকম সেরকম, মানে আপনার ইংরেজি একটা কথা আছে, স্টিক বুশকে পেটানো, মানে জঙ্গলকে লাঠি দিয়ে পিটালে তো আপনি আপনার যে টার্গেট সেটা খুঁজে পাবেন না। গভীর জঙ্গলে আপনি ইট গুঁতে লাঠি দিয়ে গুতাতে পারেন, কিন্তু পাবেন না। তারা তো সে কাজটা করেছে। আমি একটু সিরিয়াস কথা আসি। সিরিয়াস কথাটা হচ্ছে, বাংলাদেশে এই যে আপনি একটু আগে বরেন্দ্রর কথা বলতে গিয়ে বললেন যে কি এমন কি হয়েছে যেটা করতে, ঠিক একইভাবে আমার প্রশ্ন হচ্ছে কি এমন যুদ্ধংদেহী পরিস্থিতি দেশে হয়েছে, কি এমন হয়েছে যে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় বাংলা ইংরেজি তা 2-1 দিনের পত্রিকা প্রকাশ করতে পারলো না? এই ঘটনা কি মানুষের জানার অধিকার নাই? সংবাদপত্রের ট্রান্সপারেন্সি মানে কি? আপনাকে তো এটা বলে দিতে হবে। এই কারণে আপনি জানেন যুদ্ধের সময় যখন বিভিন্ন পত্রিকা অফিসে বোমা হামলা হয়, তারা অন্য জায়গায় গিয়ে বুলেটিন বের করে বলে যে আমাদের অফিসে বোমা হামলা হয়েছে, এই জন্য আমরা পারি নাই। সেই ট্রান্সপারেন্সি এরা দেখাতে পারে নাই। এটা আমি বলবো যে সে স্বচ্ছতা আমরা পাইনি। এবং অবশ্যই পত্রিকা অফিসে হামলা, সংবাদপত্র হামলা, মিডিয়া হামলা নিন্দার ব্যাপার, ঘৃণার ব্যাপার এবং জঘন্য ব্যাপার। কিন্তু এই যে বলছেন, এই যে নুরুল কবির সাহেব যে বলছেন যে উপদেষ্টারা সাড়া দেয়নি, তা নাম প্রকাশ কর, কেন, তারা কি বলতে চেয়েছে, এবং না বলে থাকলে এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি? আমরা তো জানি যে দ্য ফোর্থ স্তম্ভটাই হচ্ছে জাতির 4টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে মিডিয়া। আপনারা যদি নড়বড়ে হয়ে যান, পড়ে যান, মানুষ ভরসাটা পাবে কোথায়? আলো নাম আছে তার সাথে, এবং আপনাদেরকে আমি বলবো, আপনারা আবেগ, ঈর্ষা, এই 4টে জিনিস থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যদি দাঁড়িয়ে যান, আপনাদেরকে